উপসংহারে তুমি তৃতীয় পর্ব। নাফিমকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই খবরটা মুহূর্তের মধ্যেই ঝড় তুলে দেয় গোটা শিকদার ভিলায়। শেষবার ড্রাইভওয়েতে ন্যানির সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে নাফিমকে। খেলা চলাকালীন সময় সে এমন একখানে লুকায় যে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুরো অংশটুকু ৩-৪ বার চক্কর দেওয়ার পরও হদিশ মেলেনি ছোট্ট নাফিমের। হৃদয় বিদারক সংবাদটায় থমকে দেয় সবাইকে। নাতির চিন্তায় অস্থির হয়ে ওঠেন আশরাফ সাহেব এবং ওনার স্ত্রী। গোটা বিল্ডিংয়ে পরপর ৩ বার খোঁজা হয় নাফিমকে, কিন্তু তার খবর মেলে না। নাজনীন বেগম তো হাউমাউ করে কেঁদে ওঠেন নাতির শোকে। আশরাফ সাহেব বাধ্য হয়ে থানায় জানান, অতঃপর নওয়াফকে কল দেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে নওয়াফের, তাই বেশিরভাগ সময় তাকে বাইরেই কাটাতে হয়। শত ব্যস্ততা থাকার পরেও খবরটা কানে পৌঁছানো মাত্রই বাড়ি ছুটে আসে নওয়াফ। অসময়ে ছেলেকে আসতে থেকে ভয় পেয়ে যান নাজনীন বেগম। এবার কি হবে সেটা ভেবেই কলিজা শুকিয়ে যায় ওনার। সন্তানের বেলায় ভীষণ কঠোর নওয়াফ। নাফিমকে দেখে রাখতে না পারার অপরাধের সম্পর্ক শেষ করে ফেলতেও দ্বিধাবোধ করবে না সে। এইসব ভেবেই কলিজা মোচড় দিয়ে ওঠে নাজনীন বেগমের। অসহায় চোখে তাকান নওয়াফের দিকে। সর্বদা ফিটফাট হয়ে চলা ছেলেটাকে এলোমেলো দেখাচ্ছে ভীষণ। চালচলনে অস্থির ভাবটা স্পষ্ট। সন্তান হারানোর ভয়ে চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে নওয়াফ চাপা গলায় বলে, ওপরে এসো তোমরা। কেউ কিছু বলার সাহস পায়নি, কেবল আতঙ্ক বুকে চেপে নিঃশব্দে পিছু নিয়েছে নওয়াফের। ফ্ল্যাটে আসার পর হুলুস-থুলুস করে টিভিতে কিছু একটা সেট আপ করে নওয়াফ। পরপরই মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে গোটা বাড়ির সিসিটিভি ফুটেজ। সকলেই আরেক দফা চমকায়, কারণ কেউই জানত না এই বাড়ি হিডেন ক্যামেরা আছে। এমনকি স্বয়ং আশরাফ শিকদারও অবগত ছিলেন না এই বিষয়ে। মনিটরের স্ক্রিনে একের পর এক দৃশ্য ভেসে ওঠে। নওয়াফ শুধু নাফিমকে ফলো করে পুরোটা সময়। সিসিটিভি দেখতে দেখা যায় খেলতে খেলতে লুকোনোর জন্য লিফটের কাছে আসে নাফিম। ওখানে স্কুল পড়ুয়া এক ছেলে তাকে দেখে আদর করে এবং তৃতীয় ফ্লোরে নামিয়ে দেয়। ছোট নাফিম গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে, আর তার পরপরই বাবা টুকি বলে ঘরে ঢোকে। ঘরের মধ্যে কাউকে না পেয়ে আবারও বেরিয়ে আসে নাফিম। গুটি গুটি পায়ে এগিয়ে যায় চিত্রার ঘরের দিকে। নওয়াফ তড়িঘড়ি করে চিত্রার ঘরের হিডেন ক্যামেরার ফুটেজ ক্লিক করে। সাথে সাথেই সবার কর্ণকুহরে ভেসে আসে অপ্রীতিকর কিছু কথা, যেখানে নাজনীন বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, আমার ছেলেকে ধ্বংস করার জন্যই জন্ম হয়েছে তোদের। ওর ঘাড়ে এসে জুটেছিস কেন? বসে বসে আমার পোলার অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? হাহ, কাকে কি বলছি আমি? শরীর বিকিয়ে আহার কেনা তো তোদের পেশা। ফুটেজটা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয় ঘটনার মোড়। নাফিমের খোঁজ পাওয়ার সাথে সাথে মায়ের এক নতুন রূপের সাথে পরিচিত হয় নওয়াফ। বিস্ময়ে কথা বলতেই ভুলে যায় সে। মায়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, মা। স্ত্রীর করা অন্যায়টা মানতে পারলেন না আশরাফ সাহেব। রাগে গা পিত্তি জ্বলে ওঠে ওনার। মেজাজ সামলাতে না পেরে রাগী গলায় বলে ওঠেন, কিভাবে বলতে পারলে তুমি এসব? তোমার ঘরেও একটা মেয়ে আছে নাজ। ইভেন তুমি নিজেও একজন নারী। ওইটুকু বাচ্চা একটা মেয়েকে এইসব বলতে বিবেকে বাঁধেনি তোমার? নাজনীন বেগম ফাঁকা ঢোক গিললেন স্বামীর প্রশ্নে। তিনি জানেন কাজটা অন্যায় ছিল, কিন্তু মনকে তো শাসন করতে পারেন না। যখনই মনে পড়ে ওই মেয়ে চৈত্রিকার বোন, তখনই ভেতরকার রাগটা মাথায় চেপে বসে। স্ত্রীর থেকে কোনো রূপ উত্তর না পেয়ে নওয়াফের দিকে তাকায় আশরাফ সাহেব। ভীষণ তিক্ত কণ্ঠে বলেন, খুব শান্তি লাগছে তাই না? লাগারই কথা। তোমার চোখে তো সে অমানুষ। নিজের স্ত্রীর সম্মান টেনে কোন জায়গায় নামিয়েছ সেটা খেয়াল আছে? তাকে স্লাট শব্দ পর্যন্ত শুনতে হয়েছে তোমার ফ্ল্যাটে থাকায়। লানাত তোমার ওপর। কথাগুলো বলে বড় বড় শ্বাস ফেলতে থাকেন আশরাফ সাহেব। নওয়াফ উত্তর দেয় না, কেবল এক দৃষ্টিতে চেয়ে থাকে নাফিমকে জড়িয়ে ধরে হাউমাউ করতে থাকা চিত্রার পানে। মস্তিষ্কে কি চলছে কে জানে। ছেলে এবং স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে হনহনিয়ে বাইরে চলে যান আশরাফ সাহেব। তার আর
বুঝতে বাকি নেই চিত্রার ভবিষ্যৎ কী হতে চলেছে। তাই কষ্ট হলেও কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বসেন মনে মনে। সময়টা বিকেলবেলা। রান্নাঘরে বুয়ার হাতে হাতে কাজ করছে চিত্রা। খানিক আগেই ঘুম থেকে উঠেছে ও। অবাক করা বিষয় হলো নাফিম দুষ্টুটা তখনও ঘুমিয়েছিল। ওই দৃশ্য দেখে চিত্রা তো অবাকের শীর্ষে চলে যায়। ভয়ও পায় খানিকটা। নাফিম যেই চঞ্চল তার তো এতক্ষণ ঘুমোনোর কথা না। ওসব ভেবে চিত্রা ভীত সন্ত্রস্ত হয়ে নাফিমকে ঝাঁকাতে থাকে। নাফিম বেচারা ভয় পেয়ে ধরফরিয়ে ওঠে। চিত্রাকে জড়িয়ে ধরে সেই কি কান্না তার। নাফিমের রেসপন্স দেখে কলিজায় পানি আসে চিত্রার। সাংঘাতিক ভয় পেয়েছিল সে। সময় নিয়ে নাফিমকে শান্ত করে তার ন্যানির কাছে দিয়ে শাওয়ারে যায় চিত্রা। পানিগুলো টপ টপ মাথায় পড়ার সাথে সাথে পুরনো দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে তার মানসপটে। এবার আর কাঁদে না চিত্রা, উল্টো মনে মনে সিদ্ধান্ত নেয় কারোর অন্ন ধ্বংস করবে না সে। যতটুকু খাবে তার সবটুকু পারিশ্রমিক কাজ করে পুষিয়ে দেবে, যেন কোনো মানুষ খোঁটা দিলেও তার ভেতরটা হীনমন্যতায় কুঁকড়ে না যায়। ক্ষণে ক্ষণে বহু কিছু টের পাচ্ছে চিত্রা। যেমন আজ বুঝেছে এই দুনিয়ার সব থেকে অসুখী মানুষ হলো তীব্র আত্মসম্মান বোধওয়ালা মানুষ। এরা না পারে বিবেকের দায়ে কিছু করতে, আর না পারে কারোর কথা সইতে, তবুও স্বার্থের দুনিয়ায় এদেরই হিংসা করে। খোদাতালা কঠিন পরীক্ষায় ফেলেন আর আপন মানুষগুলো উপহার দেয় অমানসিক যন্ত্রণা। কথাগুলো ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চিত্রার। রান্নাও শেষের পথে তার। প্রেসার কুকারে লাস্ট শীষ বাজতে গ্যাস অফ করে দেয় ও। হাত ধুয়ে পেছনে ঘুরবে এমন সময় ছোট্ট নাফিম এসে তার জমিন ছুঁই ছুঁই লম্বা চুলগুলো খামচে ধরে বলল, মা আম্মা পেটে খিদা, মুজা কাবো। চুলে টান পড়ায় চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। ছোট ছোট চোখ করে নাফিমের দিকে তাকিয়ে বলে, আমায় ভয় দেখানোর অপরাধে তোমার মজা খাওয়া বন্ধ। ন্যানিকে বলছি উনি ভাত মেখে খাইয়ে দেবে তোমায়। কথাটা পছন্দ হয় না নাফিমের। নাকের পাটা ফুলিয়ে কান্না করার প্রস্তুতি নেয় সে। দৃশ্যখানা দেখে ভীষণ মজা পায় চিত্রা। আধ ভেজা চুলগুলো খোপা করে চট করে কোলে তুলে নেয় নাফিমকে। ওকে স্ল্যাবের ওপর বসিয়ে খিচুড়ি নেয় প্লেটে। নিজের জন্য অল্প করে বানিয়েছিল, ভাবলো নাফিমকেও একটু খাইয়ে দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। খিচুড়ি প্লেটে নিয়ে মজা করে মাখলো আচার দিয়ে। এরপর নাফিমের মুখে দেয়। বাচ্চাটা নিঃশব্দে খেতে থাকে। চিত্রা একের পর এক লোকমা পুড়ে দেয় নাফিম বিনা শর্তে খেতে থাকে। রান্নাঘরে এসে এই দৃশ্য দেখে ন্যানি অবাক হয়ে বলে, নাফিম বাবা খিচুড়ি খেয়েছে? চিত্রা একটু চমকায়। মনে মনে ভাবে বোধহয় কোনো ভুল করে ফেলেছে, তাই আমতা আমতা করে বলে, জি। ন্যানি বিস্মিত গলায় বলে, গোটা 3 বছর আমরা কেউই ওকে খিচুড়ি খাওয়াতে পারিনি কখনো। স্যার নিজেও অনেক চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। আজ কিভাবে হলো? চিত্রা অবাক হয়ে নাফিমকে জিজ্ঞেস করলো, তুমি কেন খিচুড়ি খেতে চাও না আব্বু? নাফিম সরল গলায় জবাব দিল, ইতা পতা লাগে মা। চিত্রা কপাল কুঁচকে শুধালো, তাহলে আমার কাছে খেলে কেন? নাফিম মন খারাপ করে বলল, ইটা না খেলে তো তুমি খাইয়ে দিতে না। চিত্রার মনে হলো কেউ ওর বুকে ছুরি চালিয়েছে। ভাবা যায়, শুধু ওর হাতে খাইয়ে নেওয়ার জন্য এইটুকু বাচ্চা নিজের অপছন্দের খাবারটা পর্যন্ত খেয়ে ফেলেছে। চিত্রার চোখে জল জমল। সে নিজেও তো কাঙ্গাল, তাই ভালো মতো উপলব্ধি করতে পারল নাফিমের অবস্থা। কিন্তু চিত্রা যে চায় না এমন কিছু। মাত্র অল্প কদিনের মেহমান চিত্রা। সে চায় না নাফিম তার ন্যাওটা হোক। অলরেডি অনেকটা অ্যাটাচ হয়ে গেছে। চিত্রা জানে এটা নিয়েও কথা শুনতে হবে তার। এইসব আর চাইছে না চিত্রা। আগামী 6 মাসে কঠোর ব্যক্তিত্ব বরণ করে নিতে চায় সে। হতে চায় পাথরের মতো শক্ত। নাফিম নামক পিছুটানের জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে রাজি নয় চিত্রা। এদিকে বিবেক, অন্যদিকে আবেগ। দোটানায় পড়ে নিজেকে পাগল পাগল লাগে চিত্রার। খিচুড়ির প্লেট রেখে ফ্রিজ থেকে একটা আইস ললি বের করে নাফিমের হাতে দেয় চিত্রা। অতঃপর
কান্না আটকাতে অন্য পাশে ফিরে খিচুড়ির প্লেট ধুতে থাকে। ওদিকে প্যাকেট হাতে নিয়ে বসে থাকা নাফিম চিত্রার মুখে চেয়ে ঠোঁট উল্টে ফেলে। বাচ্চাটার বুঝতে বাকি থাকে না মায়ের মন খারাপ হয়েছে। সে আদো আদো বলিতে বলে, আম্মা, নাফি খিচুড়ি কাবে, আর দুধটু কববে না, তুমি দুঃখ পেও না। বলতে বলতে কেঁদে ফেলল ও। চিত্রার নরম মন কি আর সইতে পারে সেই আর্তনাদ? সব ফেলে সেও নাফিমকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। নাফিমের ন্যানি উপস্থিত ছিলেন সেখানে। উক্ত দৃশ্যখানা ওনার চোখে জল এনে দেয়। বয়স্ক মহিলা বুঝতে পারেন বিরাট বড় ভুল করেছে নওয়াব। চিত্রাকে মেনে নিলে খুব সুন্দর একটা সংসার হতো তাদের। ঘড়ির কাঁটায় তখন 5টা বাজে। সারাদিন ঘরে বসে থাকায় দমবন্ধ লাগছিল চিত্রার। গ্রামের মুক্ত পরিবেশে বড় হওয়া চিত্রা বদ্ধ জায়গায় বন্দি হয়ে হাঁপিয়ে ওঠে রীতিমতো। তার অবস্থা দেখে নাফিমের ন্যানি বলে, আপনি চাইলে ছাদ থেকে ঘুরে আসতে পারেন ম্যাডাম, ওপরে খুব সুন্দর ফুলের গাছ আছে, আর সেখান থেকে গোটা শহরের সুন্দর চিত্র দেখা যায়। বর্ণনা শুনে কিঞ্চিত লোভী হয় চিত্রার মন, আর তাই নাফিমকে নিয়ে দুজনে উপরে যায়। কথায় কথায় হুট করে নাফিমের ন্যানির সাথে ভাব জমে যায় চিত্রার। ভদ্রমহিলা জানান তার নাম জেসমিন। স্বামী মারা গেছেন অল্প বয়সে। ভদ্রলোককে ভীষণ ভালোবাসতেন তিনি, তাই আর কখনো কারোর প্রতি কোনো আগ্রহ জন্মায়নি ওনার। দীর্ঘ কয় বছর সংসারে কোনো সন্তান ছিল না তার, তাই পেটের দায়ে এবং একাকিত্ব কাটাতে এই পেশাটা গ্রহণ করেন তিনি। ওনার গল্পটা বেশ প্রভাবিত করে চিত্রাকে। সে ভাবছিল তার মতো দুঃখী আর একটাও নেই, অথচ মানুষ এর চাইতেও খারাপ পরিস্থিতিতে আছে। তার ভাবনার মাঝেই জেসমিন বলে ওঠে, 5:45 বাজে ম্যাডাম, স্যারের আসার সময় হয়ে গেছে। ঘরে ফিরে নাফিম বাবাকে না পেলে রেগে যাবেন উনি। আজকে তো আবার আরও কাহিনী হয়েছে। জেসমিনের থেকে সব কিছু শুনেছে চিত্রা। শুনে দীর্ঘশ্বাস ফেলেছে কেবল। তার কপালটাই এমন, কিছু না করেও দোষী হতে হয়। আজ হয়তো আরেক সুনামি যাবে। নাফিমকে নিয়ে নিচে নামতে চাইলে সে যাবে না বলে জেদ ধরে। চিত্রা বুঝিয়ে শুনিয়ে এরপর তাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। নাফিম কি আর ভদ্র বাচ্চা? একদমই না। মাম্মা পেয়ে তার দুষ্টুমি হয়েছে আরও লাগাম ছাড়া। চিত্রা শেষ সিঁড়িতে পা ফেলবে এমন সময় মেন দরজার সামনে এসে দাঁড়ায় নওয়াব। তাকে দেখে মাত্র বাবা বলে সাংঘাতিক একটা চিৎকার দেয় নাফিম। সাথে সাথে পা হড়কে যায় চিত্রার। মুখের ভরে পড়তে নেবে এমন সময় মা ছেলেকে আঁকড়ে ধরে একজোড়া পুরুষালী হাত। সেকেন্ড কয়েক ওভাবেই কাটে। আতঙ্কে জুবুথুবু চিত্রা খামচে ধরে রাখে সামনের জনের পিঠ এবং বুকের পরিচ্ছদ। নাফিম বেচারা ভয় পেয়ে চুপসে যায়। ওদের আগলে রাখা নওয়াব আলগোছে একটা স্বস্তির শ্বাস ফেলে। ভাগ্যিস এসেছিল সময় মতো, নয়তো দুটো বান্দরকে নিয়ে হসপিটালে ছুটতে হতো তার। চালাক নাফিম কেমনে কেমনে জানি নেমে গিয়ে ভোঁ দৌড় দেয় ভেতরে। মিনিট খানেকের মধ্যে পায়ের ব্যথা কমে আসে চিত্রার। হুঁশ ফিরতেই সেও ঠাস করে ছেড়ে দেয় নওয়াবকে। ওই হাতির শরীরের ওপর পড়েছিল ভাবলে আতঙ্কে জমে যাচ্ছে তার শরীর। নওয়াব অবশ্য কিছুই বলেনি তাকে। চিত্রা সরে আসতে একবার তাকিয়ে সোজা ভেতরে চলে গেছে। তার আচরণ অদ্ভুত থেকে চিত্রার নিকট। কিছু ভাবার আগেই পেছনে থাকা জেসমিন খালা হুড়মুড়িয়ে নিচে এসে বলল, আপনি ঠিক আছেন ম্যাডাম? চিত্রা ঘোরের মাঝে উত্তর দেয়, জেসমিন খালা স্বস্তির শ্বাস ফেলে বলে, আল্লাহ বাঁচাইছে, জলদি ভেতরে চলেন, আজান দিল বলে। ঘোরাচ্ছন্ন চিত্রা ওভাবেই গিয়ে টেবিলে বসে। ভুল করেও বিপরীত পাশে থাকা নওয়াবের দিকে তাকায় না। ওই কয়েক সেকেন্ড হওয়া ঘটনাটা ক্ষণে ক্ষণে বিরক্ত করতে থাকে চিত্রাকে। এর মধ্যে আজান দেয়। সবাই ইফতারি করে চিত্রা ও অল্প স্বল্প খায়। নামাজের জন্য টেবিল ছেড়ে উঠবে এমন সময় গা হিম করা কণ্ঠে নওয়াব ডেকে ওঠে তাকে। বলে, বসো এখানে, কিছু কথা ছিল। ব্যাস, আত্মা খাঁচা ছাড়া হয়ে যায় চিত্রার। আবার কি বলবে এই ভয়ে থমথমে মুখে বসে থাকে চেয়ারে। নওয়াব তার দিকে তাকিয়ে সরাসরি বলে, উকিলের সাথে কথা হয়েছে আজ। উনি বলেছেন বাধ্যতামূলকভাবে অন্তত 3 মাস একসাথে এবং এক রুমে থাকতে হবে আমাদের। চিত্রার মনে হয় আকাশ ভেঙে পড়েছে ওর মাথায়। কি সাংঘাতিক কথা! আজরাইলের সাথে বসবাস করা যায় নাকি? কথাগুলো শুনে হতবুদ্ধির মতো চেয়ে থাকে ও। নওয়াব নিজেই বলে, এছাড়া আর কোনো উপায় নেই। তোমার কিছু বলার আছে এক্ষেত্রে? কিছুক্ষণ নিশ্চুপ থাকে চিত্রা।
মনে মনে ভাবে সবটা। রুলস ফলো না করলে ডিভোর্স হতে দেরি হবে, যত দেরি হবে তত বেশি সইতে হবে কটু কথা। সুতরাং এখান থেকে মুক্তি পেতে চাইলে এই অগ্নিকাণ্ডে ছাপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে চিত্রা ধীর গলায় বলে, আপনার সিদ্ধান্তই শিরোধার্য। নওয়াব সম্মতি পেয়ে আর কথা বাড়ালো না। বোকা না বুঝেই নিজের ডেথ সার্টিফিকেটে সাইন করলো। বেচারি টেরও পেল না এই একটা সিদ্ধান্ত কি ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি করতে চলেছে তাকে। তারাবির নামাজ শেষ হয়েছে। নওয়াব বাসায় চলে আসবে যে কোনো সময়, অথচ চিন্তায় অস্থির চিত্রা স্টোর রুমে বসে দাঁত দিয়ে নখ খুঁড়তে ব্যস্ত। আজ থেকেই এক ঘরে থাকার কথা তাদের, কিন্তু কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না চিত্রা। আগে ঘরে গেলে যদি নওয়াব ওকে ছ্যাপচারা ভাবে, পরক্ষণে মনে হচ্ছে পরে গেলে যদি তেড়া কথা শোনায়। সব মিলিয়ে ভালোই বিপাকে পড়েছে চিত্রা। তার পাশে ব্যাঙের মতো উবু হয়ে শুয়ে আছে নাফিম। মনোযোগ দিয়ে কার্টুন দেখায় ব্যস্ত সে। ওর দিকে চেয়ে কিঞ্চিত হিংসা হলো চিত্রার। আজ যদি ও এরকম লিলিপুট থাকতো তাহলে এত জটিলতা ফেস করতে হতো না। পরক্ষণে নাফিমের জায়গায় নিজেকে বসিয়ে দেখল চিত্রা। মা কি জিনিস বোঝার আগেই এতিম হলো বাচ্চাটা। এখন যাকে মা হিসেবে কাছে টানছে তাকেও 2 দিন পর হারাতে হবে। কথাগুলো ভাবতে বুকটা ভার হয়ে আসলো তার। ভেতরকার ঝড়টা দমাতে স্নেহের হাত বুলিয়ে দিল নাফিমের মাথায়। চিত্রার হাতের স্পর্শ পেয়ে নাফিম ঘাড় ঘুরিয়ে পিটপিটিয়ে চাইল। পরপরই ফোন ছেড়ে ডিগবাজি খেয়ে চিত্রার হাতের ওপর শুয়ে খিলখিল করে হেসে উঠল। যেন মজার একটা খেলা এটা। নাফিমের সান্নিধ্যে এসে চিত্রাও বাচ্চা হয়ে গেল। কাতুকুতু দিতে শুরু করলো ওকে। ব্যাস, নাফিমের উচ্চস্বরে হাসিতে মেতে উঠল পুরো ঘর। তার সাথে শোনা গেল চিত্রলেখার মৃদু হাসির কলরব। ঠিক সেই সময়ে দরজার পাশে এসে দাঁড়ালো কেউ। মিনিট খানেক সময় নিয়ে দেখলো তাদের খুনসুটি। অতঃপর গম্ভীর গলায় বলে উঠল, দম আটকে আসবে ওর। সহসা থেমে গেল চিত্রলেখার হাত। তখনও খিলখিলিয়ে হাসছে নাফিম। অতিরিক্ত হাসার ফলে জল জমেছে তার অক্ষিকোটরে। ফর্সা মুখটা লাল হয়ে এসেছে কিঞ্চিত। একদম বাপের রং পেয়েছে ছেলেটা। হয়েছেও তার মতোই সুদর্শন। নাওয়াফের উপস্থিতিতে গুটিয়ে যায় চিত্রা। একটা কথাও বের হয় না তার মুখ থেকে, এমনকি চোখ তুলেও পর্যন্ত তাকায় না। অবশ্য তাকাবেই বা কেন, বিগত দিনগুলোর ঘটনা তো যথেষ্ট এইসবের জন্য। নওয়াফ বিনা অনুমতিতে ঘরে আসে। বেডের কাছে এসে নাফিমকে কোলে নেয়। সারাদিন পর বাবাকে কাছে পেয়ে নাফিমও আহ্লাদী হয়ে ওঠে। ফটাফট চুমু খায় বাবার কপাল গালে। আদো আদো বুলিতে বলে, বাবা খেয়ে তো? নওয়াব মৃদু হাসে ছেলের প্রশ্নে। তার মাথাটা কাঁধে ঠেকিয়ে ধীর গলায় বলে, হ্যাঁ বাবা খেয়েছি। আমি জানি তুমিও খেয়েছো। নাও, ইটস স্লিপিং টাইম। ঘুমাও জলদি, তোমায় ঘুম পাড়িয়ে কাজে যাব আমি। বাবার বাধ্য ছেলে নাফিম, কিন্তু আজ কেন যেন বাবার কাছে থাকতে মন চাইছে না ওর। চিত্রলেখার গায়ের ওই মামা গন্ধটা হাতছানি দিয়ে ডাকছে বারবার। শিশু মন তো আর অত জটিলতা বোঝে না। তাই সে বাবার কাঁধে মাথা ঠেকিয়ে আদুরে স্বরে বলে, তুমি যাও বাবা, নাফিম মাম্মার বুকে ঘুমাবে। কথাটা শুনে ধরফড়িয়ে ওঠে চিত্রলেখার বুক। ঝট করে চোখ তুলে তাকায় ও। নাওয়াফও এই দিকেই তাকিয়েছিল। কি শানিত সেই দৃষ্টি! টিকতে পারে না চিত্রা, তাই চট করে চোখ নামিয়ে ফেলে। অস্থিরতা দামাতে খামচে ধরে পরনের পরিচ্ছদ। কে জানে আবার কি শুনতে হবে নওয়াফের থেকে। তবে তেমন কিছুই হয় না। নওয়াব ধীর গলায় বলে, ওকে বাবা, তাহলে তুমি কিছুক্ষণ মোটু পাতলু দেখো। তোমার মাম্মার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। শেষ হলেই আমরা একসাথে ঘুমাবো, কেমন? নাফিম খুশিতে আত্মহারা হয়ে যায়। ওদিকে চিত্রার দিন দুনিয়া দুলে ওঠে। একসাথে ঘুমাবে মানে? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসে চিত্রার। এক রুমে থাকা পর্যন্ত ঠিক ছিল, আবার একসাথে ঘুমাবে? কানে কি ঠিক শুনল ও? ওর চেহারা দেখে মনের কথা পড়তে খুব বেশি সময় লাগলো না নওয়াফের। তৎক্ষণাৎ কিছু বলল না ও, বরং উল্টো পথে পা বাড়িয়ে গম্ভীর গলায় বলল, ঘরে এসো। কথাটা শুনে বুকে ড্রিম ড্রিম শব্দটা দ্বিগুণ হয়। ভয় লাগলেও একটুখানি সাহস করে নওয়াফের পিছু নেয় চিত্রা। অযাচিত প্রশ্নবাণে মাথা নষ্ট করার চেয়ে সরাসরি সত্যের সম্মুখীন হওয়াই ভালো।
সময়কাল রাত 10:33। ধরণীর বুকে আঁধারে রাজত্ব বিদ্যমান। অন্ধকারাচ্ছন্ন বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে নবাব এবং চিত্রলেখা। মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ওদের। দুজনেই চুপ, কারোর মুখে কোনো কথা নেই, কেবল এক দৃষ্টিতে চেয়ে আছে অদূরে থাকা একটা সমাধির পানে। ওটা আর কারণ নয়, বরং নাফিমের মহরুমা মা চৈত্রিকার শিকদারের। চিত্রা জানতো না শিকদার ভিলার পেছনে তার কবর আছে। সে এটাও জানতো না নওয়াফের বারান্দা থেকে স্পষ্ট দেখা যায় সেটা। জানলে কখনোই আসতো না এদিকে। ভীষণ ঘৃণা করে ওই মহিলাকে। মৃত মানুষের জন্য নাকি ক্ষোভ পুষে রাখতে নেই, কিন্তু চিত্রা পারেনি তাকে ক্ষমা করতে। ওই একটা মেয়ের জন্য ওর গোটা জীবন বরবাদ হয়ে গেছে। চৈত্রিকা হলো চিত্রার সৎ বোন। বিয়ের 15 বছরের মাথায় নিজের সুখের সংসার ফেলে এক বাচ্চার মাকে নিয়ে নিরুদ্দেশ হন আশিকুর শিকদার। অবশ্য জানিয়েই গিয়েছিলেন। পালিয়ে যাওয়ার আগের দিন রাতে চিত্রার মা চৈতি বেগমকে বলেছিলেন দ্বিতীয় বিয়ে করতে চান তিনি। কোনো নারী কি আর স্বামীর ভাগ ছাড়তে পারে? তিনিও পারেননি। স্বামীর পায়ে ধরে বলেছিলেন, দোহাই লাগে আপনার, 2 সন্তানের মুখ চেয়ে হলেও ফিরে আসুন। চৈতি বেগম তখন 8.5 মাসের প্রেগনেন্ট। আলট্রা করে জানা গিয়েছিল ছেলে সন্তান হবে। চৈতি বেগমের খুশি দেখে কে? ভেবেছিলেন এবার হয়তো সুখের মুখ দেখবেন উনি, কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। স্বামীর পথে বাঁধা হতে চাইলে রেগেমেগে আশিকুর শিকদার ভীষণ মারধর করেন তাকে। চিত্রা ঘরের বাইরে থেকে শুনেছিল মায়ের গগনবিদারী চিৎকার। কত করে ডেকেছিল বাবাকে, কিন্তু থামাতে পারেনি সেই আগ্রাসী অত্যাচার। মাত্র 8 বছরের শিশু তখন ও। ওসব নির্মমতা সয়ে যাওয়া ছাড়া আর কী বা করার আছে? ওর মারের প্রকোপেই প্রসব বেদনা শুরু হয় চৈতি বেগমের। আশিকুর শিকদারের কি সে আর সেসব দেখার সময় ছিল? তার মন পড়েছিল সেই নষ্টা নারীর কাছে, যে তার সুন্দর সংসার তছনছের একমাত্র কারিগর। আশিকুর শিকদার বেরিয়ে যাওয়ার পর চিত্রা দৌড়ে আসে মায়ের কাছে। চিৎকার দিয়ে ডাকে একে ওকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সুসময়ের বন্ধু আবার অসময়ে থাকে নাকি? চৈতি বেগম তখন অচেতন। ভয়ঙ্কর রকমের রক্তক্ষরণ হচ্ছিল তার। লালচে তরলের ঘনত্ব দেখে মাথা ঘুরিয়ে ওঠে চিত্রার। কি করবে ভেবে না পেয়ে দৌড়ে যায় বাইরে। সে 2-4 জনকে সাহায্যের জন্য বলাতেই ওরা একটা সিএনজি ডেকে দেয়। তাতে করে কোনো মতো চৈতি বেগমকে নিয়ে হসপিটালে যায় চিত্রা। পৌঁছে ঘটে আরেক বিপত্তি। ভাড়া নেই তার কাছে। সিএনজি চালকও চৈতি বেগমকে হসপিটালে নিতে দেবেন না। ভাড়া পরিশোধ না করলে ক্রমশ ঘোলাটে হয়ে আসে পরিস্থিতি। পরবর্তীতে আশপাশের মানুষের বুদ্ধিতে নিজের গলার লকেটটা দিয়ে ভাড়া মেটায় চিত্রা। প্রাপ্য বুঝে পেতেই সিএনজি চালক হাসপাতালের সামনের রাস্তায় ছুঁড়ে ফেলেন চৈতি বেগমের অসার দেহখানা। চিত্রা সেদিন প্রতিবাদ করতে পারেনি, কেবল হাউমাউ করে কেঁদেছিল। সেই দিনই বাস্তবতার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল তার। মায়ের রক্তাক্ত দেহখানা আগলে কিভাবে হসপিটাল অবধি নিয়েছিল তা কেবল সেই জানে। সেই দিন ও বুঝেছে রক্তের সম্পর্কই সবকিছু না, বরং এর চাইতেও বড় স্বার্থপরতা। সম্পর্কে দোহাই দিয়ে কেবল নিজের স্বার্থটুকুই হাসিল করতে চায়। শত বাধা বিপত্তি পেরিয়ে ফুটফুটে এক ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন চৈতি বেগম, কিন্তু চিকিৎসার অভাবে মারা যায় শিশুটা। অথচ বিত্তশালী বংশের প্রদীপ ছিল সে। জানাজা পর্যন্ত নসিব হয়নি তার। অন্তিমে বিনম্র আয়োজন ছাড়া মাটিচাপা দেওয়া হয়েছিল তার কোমল দেহখানি। কেউ খুশি হয়নি তার আগমনে, আবার কেউ কাঁদেনি তার প্রস্থানে। এতটাই দুর্ভাগ্য নিয়ে এসেছিল সে। সেদিনকার পর একেবারে নির্বিকার হয়ে যান চৈতি বেগম। স্বামী কিংবা সন্তান কোনো কিছুর ওপর বিশেষ কোনো আগ্রহ ছিল না ওনার। শুধু সৃষ্টিকর্তার ওপর হয়েছিল এক রাশ অভিমান। সময় পেরোয়, বাড়ি ফেরেন ওনারা, কিন্তু আগের মতো আর কিছুই হয় না। মায়ের ভাবলেশহীন আচরণ ক্ষতবিক্ষত করে দেয় চিত্রাকে। মেয়েটার শৈশব হারায়, অল্প বয়সে হতে হয় ভীষণ বুঝদার। সব কিছু যখন মোটামুটি চলনসই, তখনই ঝড়ের মতো আগমন ঘটে আশিকুর শিকদারের। এক কিশোরীর হাত ধরে শিকদার বাড়ির চৌকাঠে এসে দাঁড়ান তিনি। পরিচয় হিসেবে তিনি জানান এটা তার বড় মেয়ে চৈত্রিকা শিকদার। চিত্রা অবাক হয়ে চেয়েছিল মেয়েটার পানে। তার চেয়ে দ্বিগুণ বয়সী ছিল চৈত্রিকা। আশেপাশের মানুষজন চৈত্রিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে আশিকুর শিকদার বলেন,
চৈত্রিকার মায়ের সাথে 19 বছরের সংসার ছিল আমার। চৈত্রিকা আমাদের ভালোবাসার ফল। কেউ তাকে জড়িয়ে একটাও বাজে কথা বলবে না। বড্ড ঠুনকো ছিল সেই যুক্তি। লোকমুখে শোনা গেছে পতিতালয়ের শ্রেষ্ঠ সুন্দরী চাঁদনি বাইজির সৌন্দর্যে মেতে ঘর ছেড়েছিলেন আশিকুর শিকদার। চৈত্রিকা তাদের নয়, বরং চাঁদনির কোনো এক পাপের ফসল। পরবর্তীতে কি হয়েছিল জানা নেই। আশিকুর সাহেব কেন অন্যের সন্তানকে নিজের বলে পরিচয় দিয়েছিলেন তার জবাবও জানা নেই। অবশ্য চিত্রার রুচি হয়নি কখনো এসব জানতে। সেদিনের পর থেকে বাবা নামক শব্দটাকে ভীষণ রকমের ঘৃণা করে সে। তার এই ঘৃণা সময়ের সাথে বাড়তে বাড়তে আকাশছোঁয়। চৈত্রিকা আর তার মধ্যে সবসময় পার্থক্য করতেন আশিকুর শিকদার। চিত্রা আজীবনই ছিল অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় কেউ। তাই তো মার এর ভাগটা তার জন্যই তোলা থাকতো। শাসনও সইতে হতো চিত্রাকেই। কিছু না করেও শুনতে হতো অকথ্য ভাষার গালাগাল। এমনকি কোনো ঈদে নতুন জামা গায়ে দেয়নি চিত্রা। চৈত্রিকার পরা গত ঈদের জামাগুলোই ছিল চিত্রার নতুন ঈদের জামা। সেই অতীত আজও পিছু ছাড়ল না। চৈত্রিকার স্বামী সন্তানকে নিয়েই ঘর করতে হচ্ছে চিত্রার। ভাগ্য এত নিষ্ঠুর কেন কে জানে? নাকি সে সইতে জানে বলেই খোদা তার বেলায় কঠোর হয়? সেটাও জানা নেই চিত্রার। অতীতের স্মৃতিতে ডুবে থাকা চিত্রা ঘোর ভাঙল নওয়াফের প্রশ্নে। তোমার চোখে আমি নিকৃষ্ট পুরুষ, তাই না? প্রশ্নটা বুঝতেই খানিকটা সময় লাগলো চিত্রার। কোথা থেকে সাহস পেল কে জানে, ফট করে জবাব দিল, কিছুটা তেমনই। সহজ স্বীকারোক্তি শুনে অবাক হলো না নবাব। এ কদিনে খুব ভালো মতো মেপে ফেলেছে ও চিত্রার ব্যক্তিত্ব। তাই পরপরে শুধালো, তোমার কি মনে হয় অমন পশুর মতো আচরণ কেন করেছি আমি তোমার সাথে? নওয়াফের সোজাসাপটা প্রশ্নে খানিকটা অস্বস্তিতে পড়ে যায় চিত্রা। তবুও সময় নিয়ে উত্তর দেয়, হয়তো নাফিমের মায়ের জায়গায় আমাকে মানতে পারেননি। নওয়াব সরাসরি বলল, ভ্রান্ত ধারণা তোমার, এরকম কিছুই নয়। নওয়াফের কথায় ভীষণ অবাক হয় চিত্রা। না চাইতেও তার মুখ ফসকে বেরিয়ে আসে, তাহলে? নাও ধীর গলায় বলতে শুরু করলো, তুমি বাচ্চা একটা মেয়ে, তোমার বয়সের প্রায় দ্বিগুণ আমি। দ্বিতীয়ত, লাইফ পার্টনার হিসেবে আর কাউকে চাই না আমার। তৃতীয়ত, এতদিন পরীক্ষা করছিলাম তোমায়। চিত্রা অবাক হয়ে শোধায়, কিসের পরীক্ষা? নওয়াব সরাসরি জবাব দেয়, নারী বড় রহস্যময়ী, অভিনয়ও সেরা, তাই একটু পরখ করে দেখছিলাম আদৌ বিশ্বস্ত কিনা তুমি। দিন শেষে বুঝলাম তুমি নিজেই পরিস্থিতির শিকার। নওয়াফের জবাবে না চাইতেও বিষিয়ে গেল চিত্রার মন। বিস্মিত হয়ে সরাসরি নওয়াফের দিকে তাকালো ও। লোকটা তখনও অদূরে তাকিয়ে কি দেখছে কে জানে, তবে চিত্রার মনে তখন প্রশ্নের ঝড়। সামান্য একটা পরীক্ষার জন্য অমানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে। এটা কি ছেলে খেলা মনে হয় নওয়াফের? মনের প্রশ্ন মনেই রাখল চিত্রা। করে বা কি লাভ, তাই নিশ্চুপ রইল। নওয়াফে আবার বলল, আশা করছি সামনেও তুমি এমনই ভাবলেশহীন থাকবে আমার বিষয়, এবং আগামী 3টে মাস তুমি রিলেটেড কোনো ঝামেলা পোহাতে হবে না আমায়। আমি এও আশা করছি ডিভোর্সের ব্যাপারে কোনো ঝামেলা করবে না তুমি। চিত্রা ভেবেছিল নওয়াফ হয়তো একটু হলেও অনুতপ্ত হবে। আসলেই বোকা সে। সে তো আর গুরুত্বপূর্ণ মানুষ না, আদতে সে মানুষই না। মাঝে মধ্যে নিজেকে জড়বস্তু মনে হয় চিত্রার। জড়বস্তু বলেই বোধহয় প্রয়োজন শেষে সবাই ছুঁড়ে ফেলে ওকে। পশু হলে নিশ্চয়ই একটু হলেও মায়া দয়া দেখাতো তারা। এই প্রথম মানুষ হওয়ার বড্ড আফসোস হচ্ছে তার। খুব বেশি কান্না পাচ্ছে। নিকৃষ্টতর জীব হলো না কেন? অন্তত এই অমানসিক যন্ত্রণা আর সহ্য করতে হতো না তখন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় পা ঝিমঝিম করতে থাকে চিত্রার। চোখ দুটো ভরে ওঠে অশ্রুতে। তার হাবভাব থেকে নওয়াব গলা খাঁকড়ি দিয়ে বলে, আরেকটা কথা বলতে চাইছি, আশা করি তুমি বুঝবে এবং রাখবে। চিত্রার গলার কাছটা দলা পাকিয়ে গেছে কান্নায়। চেয়েও কথা বলতে পারল না, ছোট করে বলল, জি। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্মের পরই মা হারিয়েছে ছেলেটা। এতকাল আমাদের কাছে বড় হলেও হুট করে তোমায় কাছে পেয়ে মাতৃত্বের স্বাদ মেটাতে চাইছে। বেশি লাই দিও না ওকে। তুমি চলে যাওয়ার পর সামলাতে কষ্ট হবে আমাদের। আমি চাই না এইটুকু বয়সে কোনো বাজে ট্রমার সম্মুখীন হোক আমার বাচ্চা। কথাগুলো শুনে নিজেকে দমাতে পারল না চিত্রা। তার
গাল বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ল। তবে সেটা নওয়াফকে দেখাতে চাইল না সে। থেমে থেমে বলল, আমি নিজে থেকে যাইনি ওর কাছে। ওই আঁচড় ধরে ঘোরে আমার পিছু। এটা কিভাবে রোধ করব? নওয়াফ খানিক সময় নিয়ে বলল, আমি বলছি না তোমাকে সরে যেতে, শুধু বলছি ওকে মাতৃত্বের স্বাদ দিও না, ফ্রেন্ডের মতো মিশো, দ্যাটস অল। চিত্রার মাথায় ঢুকলো না কিছু। অন্দরমহলে ঝড় চলছে ওর। ভেবেছিল নাফিমটাকে আগলে কষ্টগুলো ভুলে থাকবে। তার হলো কই? চিত্রা বুঝেছে, যার যত একাকিত্বের ভয় তার তত মানুষ হারায়। ভীষণ চালাক পুরুষ নওয়াব। চিত্রার পাংশুটে মুখ দেখে ওর ভেতরের অবস্থা বুঝতে বাকি রইল না তার। তাই বলল, আম ডান। তোমার কিছু বলার আছে? চিত্রা মাথা নাড়িয়ে না বোঝায়। নওয়াব তীক্ষ্ণ চোখে দেখে ওর কম্পনরত শরীরটা। মনে হচ্ছে এই বুঝি নেতিয়ে পড়ল। নওয়াব আর রিস্ক নিল না, ঘরের দিকে পা বাড়ালো। চিত্রাও এলো তার পিছু। নওয়াব তার উদ্দেশ্যে বলল, তুমি আর নাফিম বেডে ঘুমাও, আমি ফ্লোরে অ্যাডজাস্ট করে নেব। চিত্রা কিচ্ছু বলল না, ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। নাফিমকে বুকে নিয়ে শুয়ে পড়ল চুপচাপ। মিনিট গড়াতেই বোবা কান্নার তোড়ে থেমে থেমে কেঁপে উঠতে লাগলো তার শরীর। ফ্লোরে ফোমের বেডে শটান হয়ে শুয়ে থাকা নওয়াব স্পষ্ট টের পেল ব্যাপারটা, কিন্তু আগ বাড়িয়ে সান্ত্বনা দিতে গেল না। তার ভাষ্যমতে সারা জীবন কান্নার চাইতে এক রাত কান্না করা ভালো। সে একদমই চায় না চৈত্রিকার মতো ধ্বংস হোক চিত্রা। মেয়েটা এমনিতেই ভুক্তভোগী, আলাদা করে তার জীবনটা জাহান্নাম বানাতে চায় না নওয়াব। হলে না হয় একটু খারাপ, তবুও দিন শেষে ভালো থাকুক কিছু মানুষ। নওয়াফের সাথে এক ঘরে থাকার পর সাংঘাতিক জ্বর এসেছে চিত্রার। আপাতত দৃষ্টিতে কেউই স্বাভাবিকভাবে নিতে পারছে না বিষয়টা। বিশেষ করে আশরাফ সাহেব তো হতভম্ব হয়ে গেছেন। একবার নওয়াফের দিকে তাকাচ্ছেন তো আরেকবার বেহুশ চিত্রার দিকে। ওদিকে নওয়াফ পড়েছে ফ্যাসাদে। সবার অদ্ভুত দৃষ্টি দেখে দম বন্ধ হয়ে আসার জোগাড় তার। ওরা কি ভাবছে কে জানে, কিন্তু সে তো কিছুই করেনি। কথা শেষ করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। সেহরিতে উঠে চিত্রাকে ডাকতে নিলে টের পায় ওর ভীষণ জ্বর। মাত্রা এতটাই বেশি যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। নওয়াব শক্ত মনমানসিকতার হলেও জালিম নয়। সময়ের অপেক্ষা না করে চটজলদি ডক্টরকে কল দেয়। আশরাফ শিকদার তখন হাঁটাহাঁটি করছিলেন বাইরের দিকটায়। আচমকা নওয়াফের ফ্ল্যাটে কাউকে ঢুকতে দেখে তিনিও হুড়মুড়িয়ে এসে হাজির হন সেখানে। ওনার পিছু পিছু আবার নাজনীন বেগমও আসেন। এসে সবকিছু জানতে পারার পর ওনাদের সন্দিহান দৃষ্টি পড়ে নওয়াফের ওপর। নওয়াফ শক্ত মুখে নাফিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে কেবল। ডক্টর তখনও চেক আপ করতে ব্যস্ত ছিলেন। বেচারি চিত্রা একেবারে গলে গেছে জ্বরের ঠেলায়। দুটো কমফোর্টার দিয়ে তার কাঁপুনি কমানো যাচ্ছে না। ডক্টর চেক করে দুটো ইঞ্জেকশন দিলেন। অতঃপর সাদা কাগজে কিছু একটা লিখে নওয়াফের দিকে এগিয়ে দিয়ে বললেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। ও দুর্বল শরীর নিতে পারছে না এত কিছু। বি কেয়ারফুল। প্রেসক্রিপশন দিয়ে আরও 2-3টে কথা বললেন ডক্টর। সবটা বেশ মনোযোগ দিয়ে শুনল নওয়াফ। ডক্টর প্রেসক্রিপশন দিয়ে যাওয়ার পর সবাই রুম থেকে বেরোলো। নাফিমকে মায়ের কাছে দিয়ে নওয়াফও বের হলো মেডিসিন আনবে বলে। তখনই আশরাফ সাহেব তাকে পিছু ডেকে বললেন, এটা কি করলে তুমি? মেয়েটা ছোট। কথা বলতে গিয়েও থেমে গেলেন আশরাফ সাহেব। বিষয়টা এমন, কিন্তু ভেতরকার চিন্তাও তো দমিয়ে রাখা যাচ্ছে না। মেয়েটার আছেই বা কে? নওয়াফ ওকে মেরে ফেললেও তো কেউ এগিয়ে আসবে না। বাবার অপ্রস্তুত কণ্ঠ শুনে নওয়াফের কপালে ভাঁজ পড়ে। আশরাফ সাহেবের ইঙ্গিতটা বোঝেনি ও। কি বলতে চাইলো বাবা? ভাবতে ভাবতেই পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার নিকটে। জ্বর আসার জন্য পরোক্ষভাবে তাকেই দোষ দেওয়া হচ্ছে। বুঝতে পেরে একদিকে যেমন মেজাজ খারাপ হলো, অন্যদিকে তেমন হাসি পেল। তবে নিজের স্বভাব বিরুদ্ধ কাজটা করল না নওয়াব। বাবাকে আরেকটু চিন্তায় ফেলে দিতে গম্ভীর মুখে টেরা গলায় বলল, যার বউ তার মাথা ব্যথা, অন্য কারোর এত চিন্তা করার দরকার নেই। সিরিয়াস মুহূর্ত অমন অযৌক্তিক খোঁচা পেয়ে তেতে উঠলেন আশরাফ সাহেব। রাগী গলায় বললেন, ফাজলামি করো না সমুদ্র, মেয়েটার অবস্থা দেখেছ? এমনিতেই। নওয়াব কথার মাঝেই ফোড়ন কেটে বলল, আমার ডিপার্টমেন্ট আমি খুব ভালো মতোই দেখছি বাবা।
আসখার কোনো অভিযোগ করতে পারবে না তোমার ভাতিজি, সেই অবকাশ আমি রাখিনি। ছেলের কথায় রীতিমতো আগুন ধরে গেল আশরাফ শিকদারের মাথায়। এই অসভ্য ছেলে বলে কি? মনে মুখে অজস্র গালি আসলেও বয়সের লেহাজ করতে গিয়ে কিছুই জাহির করতে পারলেন না। রাগে বোম হয়ে বললেন, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ তুমি সমুদ্র। আশরাফ শিকদারের সাংঘাতিক রাগের পারদ টের পেয়েছে নবাব। মনে মনে খুব শান্তি পেয়েছে অবশ্য। তার ঘাড়ে চিত্রা নামক দায়িত্ব চাপিয়ে দেওয়ার শোধ হাড়ে হাড়ে তুলবেও। বাবা উচ্চবাচ্য করলেও নওয়াব আর দাঁড়ালো না। স্বস্তির শ্বাস ফেলে তার বালিকাবধূর জন্য মেডিসিন আনতে গেল। ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। ততক্ষণে সবাই চলে গেছে। নাফিমকেও নিয়ে গেছে সাথে। অত রাতে ডাকাডাকি করে দৃষ্টিকটু দেখায় বিধায় নওয়াব সোজা রুমে এসে দরজা আটকে দেয়। চিত্রা তখনও বেহুশ। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। কানে বাজতে থাকে ডক্টরের বলা কথাগুলো, কিন্তু নিজেকে প্রভাবিত হতে দেয় না নওয়াব। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলে, শুধুমাত্র কটা দিনের মেহমান ও, এতটুকু। বরং বার আওড়াতে আওড়াতে ঘুমিয়ে পড়ে একটা সময়। পরবর্তী সময়গুলো কাটে খুব জলদি। সেই রাতের পর আর চিত্রার সাথে কঠোর হয়নি নবাব। উল্টে অসুস্থ চিত্রার কেয়ার করেছে অল্প স্বল্প। চিত্রা তো হতভম্ব হয়ে গিয়েছিল, পরক্ষণে বুঝেছে মানবিকতা দেখাচ্ছে নবাব। পার হয়েছে প্রায় একটা মাস। এর মধ্যে নওয়াবের সাথে সম্পর্কের উন্নতি না ঘটলেও নাফিমের কলিজা হয়ে গেছে চিত্রা। বাচ্চাটা তাকে ছাড়া কিচ্ছু বোঝে না। নাফিমের সকাল শুরু হয় চিত্রার বুকে আর রাত শেষ হয় তার সান্নিধ্যে। কয়দিন পর পরীক্ষা, বিদায় পড়াশোনায় বেশ মনোযোগী হয়েছে চিত্রা। একদম নাওয়া খাওয়া ভুলে পড়তে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে তার এই ব্যস্ততার মাঝে একটুও ব্যাঘাত ঘটায়নি নাফিম। উল্টে খেলনা টেনে এনে চিত্রার পাশে বসে চুপটি করে খেলেছে। ঘুম পেলে চিত্রার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়েছে। ক্ষুধা লাগলে শুধু একটু জ্বালিয়েছে। এ কদিনে চিত্রার হাত ছাড়া কারোর হাতে কিচ্ছু মুখে তোলেনি নাফিম। চিত্রার আর কি, যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকে ছাতা ধরেছে। তার জিন্দেগি হয়ে গেছে পড়াশোনা আর নাফিম। নওয়াফের ধারে কাছেও ঘেঁষেনি ও। আগে যাও বা একটু টান ছিল, সেদিনের চৈত্রিকার কবর দেখার পর আর ইচ্ছে করে না নওয়াফের সাথে থাকতে কিংবা একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতে। এইসবের মাঝেই পরিবর্তন ঘটেছে নওয়াফের। লোকটা রোজ রাতে বাড়ি ফেরে, ইফতারি করে ঘরে বসে কাজ করে, অথচ আগে রাত বিরেতে ঘরে ফিরত সে। এটা বাদেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার রেশ শঙ্কিত করে তুলেছে চিত্রার মন। নওয়াফের ঘরে ওয়াইফাইয়ের নেট ভালো পাওয়া যায় দেখে চিত্রা সেই ঘরে পড়তে বসে। আগে সমস্যা ছিল না, কিন্তু ইদানিং চিত্রা অনুভব করে নওয়াফ তার দিকে তাকিয়ে থাকে। সে পরপর তাকিয়েছে কবার, কিন্তু ধরতে পারেনি। শুরুতে ভ্রম মনে হয়েছিল, তবে চাঁদ রাতে সেটার সত্যতা খুঁজে পায় চিত্রা। সে বসে বসে ক্লাস করছিল। ম্যাথ এতটাই কঠিন যে সহজে সমাধান করতে পারছিল না চিত্রা। তার উপর নাফিমটা এত দুষ্টুমি করছিল সেদিন। পরে সইতে না পেরে নাফিমকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায় চিত্রা। ওর ওড়নাটা চুমকিওয়ালা বলে একপাশে সরিয়ে রেখেছিল। নাফিম ঘুমানোর পর তাকে বেডে শুইয়ে দেয় চিত্রা। এরপর ক্লাসে মগ্ন হয়ে যায়। সেই যে ওড়না সরিয়ে রেখেছিল সেটা বেমালুম ভুলে বসেছে। নওয়াব ঘরে ছিল, পুরো দৃশ্যটা দেখেছে ও। চিত্রা ওদিকে ধ্যান দেয়নি বলে টেরও পায়নি শুরুতে। ম্যাথ সলভ হওয়ার পর মাথা জট খোলে চিত্রার। তখনও রেকর্ডেড ক্লাস চলছিল। নোটস নিতে নিতে চিত্রার মনে হয় কেউ তার দিকে তাকিয়ে আছে। চিত্রার বিরক্ত লাগতে থাকে। কে তাকাবে, কেন তাকাবে, ঘরে আছেই বা কে? পরক্ষণে তার মনে পড়ে নওয়াফের কথা। হুট করে কৌতূহলবশত সেই দিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে যায় চিত্রার। পায়ের উপর পা তুলে সোফায় হেলান দিয়ে বসে থাকা নওয়াফ এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। চিত্রা যখন তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকায়, তখন আরেকটা ঝটকা খায়। ক্লিভেজ স্পষ্ট দেখা যাচ্ছে তার। নওয়াফকে শোয়াতে গিয়ে হয়েছে হয়তো। সে তৎক্ষণাৎ ওড়না ঠিকঠাক করে নওয়াফের দিকে বড় বড় চোখে তাকায়। নওয়াফ চোখ ফিরিয়ে নিয়ে মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মিটিং চলছিল তার তখন। আর চিত্রা, তার তো রাতের ঘুম উড়ে যায়। এরপর থেকে যথেষ্ট সতর্ক থাকে, কিন্তু নওয়াফের ধুরন্ধর দৃষ্টি ঘুরে ফিরে তার উপরে ঘুরঘুর করে। চিত্রা না পেরে
না পারে সইতে, না পারে কিছু বলতে। ঘটনা সেখানেই স্থগিত নয়, ওটা ছিল শিরোনাম। বিস্তারিত এখনো বাকি আছে। দেখতে দেখতে ঈদ চলে আসে। যথারীতি ভীষণ মন খারাপ ছিল চিত্রার। গ্রামের কোলাহল ছেড়ে শহরের দমবন্ধকর নির্জীবতা সহ্য হচ্ছিল না তার। ঈদের দিন আশরাফ সাহেবের দেওয়া আনারকালি পরে নাফিমকে নিয়ে ছুটোছুটি করছিল সারা বাড়ি জুড়ে। এছাড়া আর কী বা করার আছে। সকালে নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি নওয়াব। চিত্রার অবশ্য তাতে বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, তবে তার শাশুড়ির কঠিন রেগেছিলেন। সকালে উঠে নওয়াবকে সেময় দেওয়া হয়নি কেন, এটা নিয়ে পরোক্ষভাবে দুবার কথাও শুনিয়েছে চিত্রাকে। চিত্রা গায়ে মাখেনি সেসব। মা বললে কাছে থাকতে, ছেলে বলে দূরে যেতে। চিত্রা কি করবে? এই সবের মধ্যে নওয়াব ঘরে ঢোকে। তার অ্যাটিটিউড দেখে টাসকি খেয়ে যায় চিত্রা। আশা থেকে ফর্মাল আর ক্যাজুয়াল গেটআপে নওয়াবকে দেখেছে ও, তাই হুট করে পাঞ্জাবিতে দেখে খানিকটা ভড়কে গেছে। নওয়াব বয়স জোড়া। ওর হাইট, বডি, স্কিন এত বেশি পারফেক্ট যে সঠিক বয়স অনুমান করা যায় না। নওয়াব এগিয়ে আসে, চিত্রার হুঁশ ফেরে। তার হাত ভর্তি ছিল নানান শপিং ব্যাগ। বাড়ি ফিরে একে একে সবগুলো তার মা বাবা নাফিমকে বুঝিয়ে দিয়ে সবথেকে বড় প্যাকেটটা চিত্রার হাতে দেয় এবং তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ঘরে গিয়ে দেখো কি আছে। সেমাই বানাতে পারো? এই প্রথম এত স্বাভাবিক সুরে চিত্রার সাথে কথা বলেছে নওয়াব। চিত্রা হতভম্ব মুখে চেয়ে বলে, জি পারি। নওয়াব শান্ত গলায় বলে, রেডি হয়ে রান্নাঘরে গিয়ে সেমাই, নুডলস, স্যান্ডউইচ বানাও। বাসায় গেস্ট আসবে, কোয়ান্টিটি সেই রকম রেখো। চিত্রা চেপে রাখা শ্বাসটা ফেলে ধীর গলায় বলে, আচ্ছা। আজকে কেউই আসেনি, বাসায় কাজের মহিলা বলতে চিত্রাই আছে, এজন্য তাকে বলা হয়েছে ওসব। নয়তো দ্য গ্রেট নওয়াব শিকদার তার সামনে নরম সুরে কথা বলবে? এও পসিবল? হুঁ, এসব ডে ড্রিম করে না চিত্রা। বয়স অল্প হলেও সময়ের কষাঘাতের ফলস্বরূপ মনস্তাত্ত্বিক চিন্তাধারাটা যথেষ্ট পোক্ত। ঘরে ঢুকে শপিং ব্যাগটা খুললেই চোখ চড়ক গাছ হয়ে যায় চিত্রার। মস্তিষ্কের চিন্তাধারা উল্টে পাল্টে যায় রীতিমতো। শপিং ব্যাগের ভেতর থেকে বের হয় কারচুপি ওয়ার্ক করা পিওর মসলিন শাড়ি আর একটা নতুন 1000 টাকার নোটের বান্ডিল। টাকাটা যে তার ঈদি সেটা স্পষ্ট করে লেখা ছিল ওপরে। চিত্রা এতটাই অবাক হয় যে রিয়াকশন দিতে ভুলে যায়। বাইরে থেকে নাফিমের চিল্লাচিল্লি শুনে হুঁশ ফিরে তার। অযথা নওয়াবকে রাগাতে চায় না, তাই আনারকলি ছেড়ে ওয়াইন কালারের মসলিন শাড়িটা গায়ে জড়ায়। তার শ্যামলা বরণে শাড়িটা জ্বলজ্বল করে ফুটে ওঠে। চিত্রা আর তার বিশাল চুলগুলো আধখোপা করে, ফলস্বরূপ চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটিয়ে থাকে। খুব বেশি একটা সাজগোজ করার সুযোগ পায়নি চিত্রা। নাফিম পাগল হয়ে উঠেছে তাকে না পেয়ে। বাধ্য হয়ে চটজলদি একটা স্টোনের টিপ কপালের মাঝ বরাবর লাগিয়ে ঘর থেকে বেরিয়ে আসে চিত্রা। ড্রয়িং রুমে বসেছিল সবাই। ও বেরোতেই সবার নজর আটকায় চিত্রার ওপর। প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। নাফিম তো হাঁ করে চেয়ে থাকে মায়ের দিকে। বাবার হাতের প্যাঁচ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে আসে চিত্রার কাছে। আদো আদো বলিতে বলে, কি তুন্দল। ছোট্ট কথাটায় ভীষণ খুশি হয়ে যায় চিত্রা। সামান্য ঝুঁকে নাফিমকে কোলে তুলে বলে, তাই নাকি বাবা? আর কেমন লাগছে আমাকে? চিত্রার কোলে উঠতে পেরে ভীষণ খুশি হয় নাফিম। তার গলা জড়িয়ে ধরে গলায় ছোট্ট পাপ্পি দিয়ে বলে, মায়া মায়া লাগছে। মায়াবতী শব্দটা উচ্চারণ করা খুব কঠিন তার নিকট, তাই সংক্ষেপে বলেছে, কিন্তু মানেটা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয়নি চিত্রার। সে ছেলেকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বিভিন্ন রকমের খুনসুটিতে মেতে ওঠে। পেছন থেকে সকলেই দেখে তাদের। এই প্রথম নাজনীন বেগম প্রতিহিংসা ভুলে পরোক্ষভাবে বিচার করেন চিত্রাকে। আশরাফ সাহেব তো খুশি মনে দেখছিলেন দুজনকে, আর নওয়াব, তার দৃষ্টির ভাষা বোঝা বড় দায়। আড্ডায় গল্পে বেশ খানিকটা সময় কাটল। জরুরি কাজ থাকায় নাজনীন বেগম এবং আশরাফ সাহেব চলে আসেন নিজের ফ্ল্যাটে। এই সুযোগেই বোধহয় অপেক্ষা করছিল নওয়াব। সবাই বেরিয়ে যেতে সে ধীর পায়ে উঠে রান্নাঘরে যায়। এটা তার নেওয়া সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। রান্নাঘরে যেতে ভীষণ সুন্দর এক দৃশ্যের সাথে পরিচয় ঘটে তার।
কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে চিত্রা। ছোট মানুষ হলেও ভীষণ গুছিয়ে কাজ করে মেয়েটা, পুরো দস্তুর পাকা গিন্নি। এমনটাই মনে হলো নওয়াফের। নুডলসের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে ফাঁকে ফাঁকে ছোট্ট নাফিমকে পরোটা খাওয়াচ্ছিল চিত্রা। এমন সময় আচমকা ফুটন্ত তেল ছিটকে এসে তার কোমরে কাজটাই পড়ে। বেচারি আর্তনাদ করে ওঠে তৎক্ষণাৎ। নাফিম ঘাবড়ে যায়। নওয়াফ চটজলদি এগিয়ে এসে ফ্রিজ খুলে আইস কিউব বের করে। চিত্রা তো আর্তনাদ করেই চুপ। ভেতরে ভেতরে ছটফট করলেও প্রকাশ করতে পারছে না। চোখে জল জমে গেছে মেয়েটার। নওয়াফ এগিয়ে এসে গ্যাসটা বন্ধ করে আইস কিউবে হাতে দিয়ে বলল, ক্ষতস্থানে দাও। চিত্রা সাহস করে একবার দিল, পরে আর দেয় না। চুপচাপ হাতে ধরে দাঁড়িয়ে থাকে। মরিচের মতো জ্বলছে জায়গাটা। নওয়াফ বুঝতে পারে সেটা, তাই নাফিমকে বলে, দিদুনের কাছ থেকে পেস্ট নিয়ে আসো তো বাবা। নাফিম দিকবিদিক ভুলে দৌড় দেয়। এই সুযোগে চিত্রার কাছে এসে দাঁড়ায় নওয়াফ। চিত্রা তো ভয় পেয়ে সরে যায়। নওয়াফ কি আর থামার বান্দা? একদমই না। কোনোরূপ ভূমিকা ছাড়াই পেছনের দেওয়ালের সাথে চিত্রাকে আটকে দেয় নওয়াফ। এক হাতে চিত্রার দুহাত বন্দি করে দেওয়ালের সাথে চেপে ধরে। ফলস্বরূপ কোমরের কাছটা শাড়ি সরে উন্মুক্ত হয়ে যায় পুরো উদর। চিত্রা লজ্জায় খিচিয়ে বন্ধ করে ফেলে চোখ মুখ। নওয়াফ শান্ত দৃষ্টিতে সেটা দেখে অন্য হাতে থাকা আইস কিউব চেপে ধরে চিত্রার ক্ষতস্থানে। সাথে সাথেই আর্তনাদ করে চোখ মেলে তাকায় চিত্রা। নওয়াফ তখনও তার মুখের দিকে চেয়েই ছিল। ভীষণ লজ্জাজনক আর দমবন্ধকর পরিস্থিতি। আচমকা নওয়াফের এতটা সান্নিধ্যে এসে মেয়েটা হতভম্ব হয়ে চুপসে গেছিল। পুরোপুরি আটকে গিয়েছিল এক গোলকধাঁধায়। ওভাবেই পার হয় আরও মিনিট 10। নাফিমের পায়ের আওয়াজ শোনা গেলেও নওয়াফ ছেড়ে দেয় ওকে। নাফিমের সাথে নাজনীন বেগমও এসেছেন। রান্নাঘরে নওয়াফ আর চিত্রাকে একসাথে দেখে ভাবনায় পড়ে যান উনি, তবে সেটা প্রকাশ করেননি। চুপসে যাওয়া চিত্রার কাছে এসে নরম গলায় বলেন, যেখানটায় পুড়েছে সেখানে অল্প করে পেস্ট দাও, জ্বলন কমে যাবে। আর রান্না করতে হবে না তোমায়, বাকিটা আমি দেখছি। চিত্রা তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না। সে চুপচাপ মাথা নাড়িয়ে চলে যায়। এরপর সময়গুলো যায় আরও দ্রুত। সেদিনকার পর চিত্রা ভীষণ চুপচাপ হয়ে পড়ে। নওয়াফ অবশ্য আগের মতোই থাকে, তবে তাদের মধ্যেকার দূরত্ব কমে কিছুটা। এখন আর আলাদা বেডে ঘুমায় না নওয়াফ। বিভিন্ন ছুতো দেখিয়ে বিছনায় নিজের ভাগের জায়গাটা দখল করেছে ও। চিত্রার আপত্তি থাকলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। নওয়াফ কখনো বাউন্ডারি ক্রস করেনি এবং আগের মতোই থেকেছে। কিন্তু চিত্রা সন্দিহান। তার একবার মনে হয় নওয়াফ ফল করে গেছে, আবার একবার মনে হয় নওয়াফ স্বাভাবিকতা বজায় রাখতে এইসব করছে। সময় প্রমাণ করে দেয় চিত্রার দ্বিতীয় ভাবনাটাই সঠিক। নওয়াফ স্রেফ স্বাভাবিকতা বজায় রাখছিল। তবে এই উপলব্ধিটা খুব একটা স্বস্তি দেয় না চিত্রাকে। ভীষণ মন খারাপ হয়ে যায় তার। কেন হয় জানে না, তবে চিত্রা আরও গুটিয়ে যায় সেদিনের পর থেকে। মোটামুটি আরও একটা সপ্তাহ পার হয়। এই দিনগুলো জাহান্নামের মতো কেটেছে চিত্রার। ওই এক ব্যাপার কোনোভাবে মাথা থেকে বের করতে পারেনি। নানা ধরনের ইনসিকিউরিটি ওকে শেষ করে দিতে থাকে ভেতরে ভেতরে। সামনে অ্যাডমিশন, একেই পড়াশোনার চাপ, অন্যদিকে মানসিক অশান্তি। দুই মিলিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা চিত্রার। নাফিমটা হয়েছে এক্সট্রা আহ্লাদী, সব কিছুতেই মাকে চাই তার। জটিল কিছু ম্যাথ সলভ করতে বসেছিল চিত্রা। এমনিতেই মক টেস্টের রেজাল্ট খারাপ হওয়ায় মেজাজ বিগড়েছিল তার উপর হয়েছে পিরিয়ড। যন্ত্রণায় যান আসে যায় চিত্রার। এর মধ্যে নাফিম তার আঁচল ধরে টানাটানি করে বলে কানামাছি খেলার জন্য। চিত্রা ভালোভাবে নিষেধ করার পরও এক জেদ তার। লাস্টে যখন চিত্রা না শোনার ভান করে পড়তে লাগলো, তখন তার ক্যালকুলেটর ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল নাফিম। হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিত্রা। না চাইতেও ভীষণ জোরে ধমকে ওঠে নাফিমকে। ঠিক তক্ষুনি ঘরে ঢোকে নওয়াফ। এরকম একটা দৃশ্য দেখে কিয়ৎকাল চেয়ে থাকে ও চিত্রার কাছে। নাফিম যখন ঠোঁট উল্টে ছলছল চোখে চায়, তখন অপরাধ বোধে দুমড়ে মুচড়ে যায় চিত্রার অন্তঃস্থকরণ। সে হাত বাড়িয়ে নাফিমকে কোলে নিতে গেলে ছোঁ মেরে তাকে ছিনিয়ে নেয় নওয়াফ। বাবার বুকে গিয়ে সে কি কান্না নাফিমের। কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ করে কেঁদে উঠছে বাচ্চাটা। চিত্রা বুক ধরফড়িয়ে ওঠে।
ও ওভাবে বলতে চায়নি, কিভাবে যেন হয়ে গেছে। নওয়াব এক মুহূর্ত অপেক্ষা করে না, ছেলেকে শান্ত করতে বাইরে বেরিয়ে যায়। পুরো ফ্ল্যাটটায় রয়ে যায় কেবল চিত্রা। বেচারি হতাশাগ্রস্ত হয়ে ধপ করে বসে পড়ে ফ্লোরে। কিভাবে কি যে হয়ে গেছে নিজেও বুঝতে পারছে না ও। তবে এইটুকু বুঝে গেছে, নওয়াব আর তাকে মিশতে দেবে না নাফিমের সাথে। যতটুকু সহজ হয়েছিল তার থেকে বেশি কঠিন হয়ে উঠবে এখন। চিত্রা বোঝে না, সব অলক্ষণে কাজকর্ম তার সাথেই কেন হয়, এতটা অপয়া কেন সে, আর কত ধৈর্যের পরীক্ষা দেবে ও। কেউ কি কখনো বুঝবে না ওকে? কারোর কি একটুও মায়া দেওয়া হবে না তার জন্য? আর পাচ্ছে না ও, ভীষণ ক্লান্ত হয়ে গেছে এবার। রাত 1টার দিকে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘরে ফেরে নবাব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বাচ্চাটা। চোখ মুখ ফুলে ফেপে লাল হয়েছে, পরনের পরিচ্ছদটা এলোমেলো, তার হাত ভর্তি খেলনা আর চকলেট। নওয়াব ঘরে ঢুকতেই চিত্রা এগিয়ে যায়, সব জড়তা খুলে অনুরোধের গলায় বলে, একটু কোলে নিই ওকে, আমি শুয়ে দেবনি, আপনি ফ্রেশ হয়ে আসুন। নওয়াব শোনে না তার কথা। নাফিমকে বিছানায় মিডিল বরাবর শুয়ে দিয়ে ধীর গলায় বলে, বহু কষ্টে ঘুম পাড়িয়েছি, এখন আর জাগিও না ওকে, কাল থেকে স্কুল আছে, এমন অসুস্থ হয়ে পড়লে পরে সমস্যা হবে। ভীষণ গম্ভীর গলায় কথাগুলো বলে শাওয়ারে যায় নওয়াব। চিত্রা বুঝে তার ধারণাই ঠিক, ছেলে ছলে বলে কৌশলে নাফিমকে আলাদা করতে চাইছে নওয়াব। সাথে সাথে হাহাকার ছেয়ে যায় চিত্রার বুকের ভেতরটা। আর পাচ্ছে না ও। নওয়াব নিষেধ করা সত্ত্বেও নাফিমের পাশে শুয়ে বাচ্চাটাকে বুকের ভেতর জড়িয়ে নেয় চিত্রা। পরপর কয়েকটা চুমু খায় তার কপালে। ওকে হারিয়ে ফেলার ভয়ে হু হু করে কেঁদে ওঠে, অথচ তখনও বুঝে উঠতে পারেনি এই ভয়টাই সত্যি হতে যাচ্ছে অচিরে। প্রায় ঘণ্টাখানেক সময় নিয়ে শাওয়ার নেয় নওয়াব। এর মধ্যে নাফিমকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে চিত্রা। দৃশ্যটা দেখে অন্যদিন শান্ত থাকলো, আজ চুপ থাকলো না নওয়াব। বেডে এসে খুব সাবধানের সাথে নাফিমকে নিজের বুকের ওপর নিয়ে আসলো। চিত্রা টের পেলেও চোখ খুলল না, এই অপমান সহ্য করার মতো নয়। তবুও নীরবে সয়ে গেল। তার বন্ধ চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল। পরদিন খুব ভোরে ঘুম ভেঙে গেল চিত্রার। উঠে বসতেই দেখলো বিশাল আয়োজন চলছে। বেডের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে নাফিমের জামাকাপড়। একপাশে স্কুলের ইউনিফর্ম গায়ে জড়িয়ে বসে আছে নাফিম। চিত্রা হতভম্ব মুখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণে তার মনে পড়ে আজকে তো স্কুল যাওয়ার কথা নাফিমের। সে হুড়মুড়িয়ে উঠে নাফিমের কাছে যায়। সাথে সাথেই বাচ্চাটা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। চিত্রা তাকে আদর করে দিতে বলে, আম সরি বাবা, ভুল হয়ে গেছে মাম্মার, মাফ করে দাও প্লিজ। নাফিম তো জন্মের টেরা, সেও পাল্টা উত্তরে বলে নিউ বলে দৌড়ে নওয়াফের কাছে যায়। চিত্রা ওখানে যেতে নিলে নওয়াব শান্ত গলায় বলে, রেডি হয়ে নাও, নাফিমকে সি অফ করতে যাব আমরা। চিত্রা থেমে যায় তৎক্ষণাৎ। বুঝতে পারে নওয়াব থাকলে বিশেষ সুবিধা করে উঠতে পারবে না ও। এই ব্যাটা বাড়ির বাইরে গেলে সুযোগ বুঝে নাফিমকে বাগে আনতে হবে। যেই ভাবা সেই কাজ। অযথা আর এনার্জি ওয়েস্ট করে না চিত্রা, চুপচাপ রেডি হতে যায়। শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে দেখে এলাহি কাণ্ড। পুরো পরিবার উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে। লাগেজ সহ নাফিমকে নিয়ে দাঁড়িয়ে আছে নওয়াব। চিত্রা অবাক লাগে ভীষণ। না চাইতো সে জিজ্ঞেস করে বসে, লাগেজ কেন? নওয়াব এক পলক ওর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, নাফিমকে হোস্টেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। শুরুতে একটু কষ্ট হবে জানি, তবে ব্যাপার না, প্রতি সপ্তাহে ওকে গিয়ে দেখে আসবো আমি। চিত্রা এতটাই অবাক হয়ে যায় যে কথা বলতে ভুলে যায় ও। নাজরিন বেগম তখনও কেঁদে যাচ্ছেন নাতিকে বুকে জড়িয়ে। আশরাফ সাহেব চোখ মুখ শক্ত। নওয়াব তাদের তাড়া দিয়ে বলে, বাস মিস হয়ে যাবে, ছাড়ো ওকে। চিত্রা শোনে না সে কথা, হতভম্ব মুখে বলে, মাথা ঠিক আছে আপনার? এইটুকু বাচ্চা কিভাবে থাকবে ওখানে? ওর সব কিছু আমার করিয়ে দেওয়া লাগে সেখানে। নওয়াব তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কঠোর গলায় বলে, তার জন্য কৃতজ্ঞ। আর কিছু করা লাগবে না তোমার। ভাত ছিটালে কাকের অভাব হয় না, এটাও তেমনই কিছু। ওখানে প্রত্যেক বাচ্চাকে সামলানোর জন্য আলাদা টিচার আছে। নাফিম যথেষ্ট শান্ত, আশা করি কোনো সমস্যা হবে না। নওয়াবের এমন সিদ্ধান্তের কারণ যে গতকালের ঘটনা, সেটা বুঝতে আর বাকি থাকলো না চিত্রার। কি বলবে সেটাও ভেবে পায় না। সবার থেকে বিদায় নিয়ে নাফিমকে কোলে তুলে লিফটের দিকে এগিয়ে যায় নওয়াব। চিত্রা কিছু বলে না, কেবল মূর্তির মতো ফলো করতে থাকে। শেষ মুহূর্তে টুকু হারাতে চায় না ও। দেখতে দেখতে বাস স্টপেজে পৌঁছে যায় ওরা। অন্যান্য মা বাবারাও এসেছে তাদের বাচ্চাদের সি অফ করতে। নওয়াব যখন নাফিমের ব্যাগপত্র নামাতে শুরু করে, তখনই নাফিমকে কোলে নিয়ে এগিয়ে আসে চিত্রা। ছল ছল চোখে চেয়ে বলে,
আমি 100 হাত দূরে থাকবো ওর থেকে, তবুও আমার বাচ্চাটাকে পাঠিয়েন না ওই নরকে। অতি যত্নে বেড়ে ওঠা রত্ন ও, চোখের আড়াল হলেই সর্বনাশ নিশ্চিত। নওয়াব শুনল না সে কথা। চিত্রাকে এড়িয়ে নাফিমের জিনিসপত্রগুলো বাসে তুলে দিল। এরপর ছেলেকে ডাকলো। এতক্ষণ রাগ করে থাকলেও মাকে কাঁধে থেকে সব অভিমান হাওয়া হয়ে গেল নাফিমের। তাই যাবে না বলে শক্ত হাতে খামচে ধরল চিত্রার ওড়না। নওয়াব বাধ্য হয়ে জোর করে ছাড়িয়ে আনে তাকে। চিত্রা হু হু করে কেঁদে ওঠে। নওয়াবের খারাপ লাগছিল, মনটা কু গাইছে, তবে সন্তানের ভালো চাইলে এইটুকু তো কঠোর হতেই হবে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? নাফিম কান্নাকাটি করা সত্ত্বেও তাকে বাসে তুলে দেয় নওয়াব। চিত্রা নিজেও ছাড়তে চাইছিল না ওকে, তাই দুদিক সামলাতে হয় তাকে। চিত্রাকে ছাড়িয়ে এনে জোরপূর্বক গাড়িতে বসায়। নাফিম তখনও গলা ছেড়ে কেঁদে কেঁদে ডাকছিল তাদের। নওয়াব সাড়া দেয় না, উল্টে শক্ত করে চেপে ধরে রাখে চিত্রাকে। অতঃপর গাড়ি ঘুরিয়ে রওনা দেয় বাড়ির দিকে। মেয়েটা দুহাতে মুখ ঢেকে কাঁদছিল, কিন্তু পাথর কঠিন নওয়াব তাতে গলার মানুষ নয়। একটা সময় নিশ্চুপ হয়ে যায় চিত্রা। ভাবখানা এমন যেন নাফিমের শোকে স্তব্ধ হয়ে গেছে ও। নওয়াব ওর দিকে পানির বোতল এগিয়ে দিলে পুনরায় নাফিমকে ফিরিয়ে আনার আবদার করতে থাকে চিত্রা। এক পর্যায়ে বিরক্ত হয়ে ধমক দেয় নওয়াব। আজ দমানোর যায় না চিত্রাকে। সেও পাল্টা উত্তরে ফোপাতে বলে, যেদিন সন্তান হারাবেন সেদিন টের পাবেন তার মর্ম। থাকতে আর কজন বুঝে? সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা বড়ই দায়। পোড়া কপালির কথাগুলো কিভাবে যেন মিলে যায় আজ। মাত্র ঘরে ফিরে রিল্যাক্স হয়ে বসেছে নওয়াব, এমন সময় হুট করে কল আসে তার ফোনে। রিসিভ করে কানে ধরতেই অপর পাশে জন ভীষণ হুড়োহুড়ি করে আতঙ্কের সহিত বলে, সর্বনাশ হয়ে গেছে স্যার, স্কুল বাসে বোমা ছিল, দ্বিতীয় স্টপেজে গিয়ে থামতেই ব্লাস্ট হয়ে যায় সেটা, কাউকে বাঁচানো যায়নি, জলদি আসেন আপনি। চলবে।